channel Home Study 24/7 হোম স্টাডি 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সেল সাইকেল রেগুলেশন পার্ট 4 এ চলে এসেছি, যেখানে একটা ইম্পর্টেন্ট প্রোটিন নিয়ে চলে এসেছি, দ্যাট ইজ উই1, WEE1, উই1। সো লেটস স্টার্ট টুডেস টপিক। আমরা সেল সাইকেল রেগুলেশনের একটা ভাস্ট জিনিস পড়ছি, যেটার সাথে চেক পয়েন্ট এবং যেটার সাথে ক্যান্সার খুব ভাবে জড়িয়ে রয়েছে। যদি চেক পয়েন্ট ঠিক মতো না কাজ করতে পারে, সেল সাইকেল যদি ইরেগুলেট হয়ে যায়, দ্যাট ক্যান লিড টু ক্যান্সার, বারবারই তোমাদের বলা হচ্ছে। সো চলো দেখি উই1 কি অ্যাকচুয়াল। উই1 এমন একটা প্রোটিন, দ্যাট ইজ কাইনেস প্রোটিন। তোমাদের আমি আগেই বলেছি হোয়াট ইজ অ্যাকচুয়াল কাইনেস। কাইনেস রিলেটেড টু ফসফেট। কাইনেস মানে ফসফরাসের সাথে তার একটা সম্পর্ক, নয় সে ফসফরাসকে অ্যাড করবে, ঠিক আছে? ফসফরাসের সাথে সম্পর্কযুক্ত থাকলেই তাকে আমরা কাইনেস বলতে পারি। সো উই1 is nuclear kinase belonging to serine threonine family of protein kinases in the fission yeast Schizosaccharomyces form-B। তো ইস্টের বডিতে প্রথম এটা পাওয়া গেছে উই1, যেটা ম্যামালসের বডিতেও এইরকম হোমোলগ আমরা দেখতে পাই। তো উই1 কাইনেজ এক ধরনের কাইনেজ, যেটা ফসফেটের মাধ্যমে, কাইনেজ মানে যে ফসফেট অ্যাড করে। এবার ফসফেট অ্যাডিশন মানেই যে কোনো প্রোটিন অ্যাক্টিভেট হবে বা ইনঅ্যাক্টিভেট হবে, দুটোই হতে পারে। ফসফেট অ্যাড করলে কোনো প্রোটিন অ্যাক্টিভেটও হতে পারে, ফসফেট অ্যাড করলে আবার কোনো প্রোটিন ইনঅ্যাক্টিভেটও হতে পারে। এটা প্রোটিন টু প্রোটিন নির্ভর করে। তো যাই হোক, উই1 তাহলে এমন একটা প্রোটিন যেটা সেল সাইকেল রেগুলেশনে কাজ করে, and it's a type of kinase protein. Now উই1 has a molecular mass of 96 kilodalton and is a key regulator of cell cycle progression. কেন উই1 প্রোটিনটাকে একটা সেল সাইকেল প্রোগ্রেশনের একটা কি রেগুলেটর বলা হচ্ছে? এটা 96 কিলোডালটন এর মলিকুলার মাস হচ্ছে, এবং কেন এটাকে সেল সাইকেল প্রোগ্রেশনের একটা কাণ্ডারি বলা চলছে, সেটা আমরা আজকে পড়বো। It influences cell size by inhibiting the entry into mitosis through inhibiting CDK1. তো এরা কি করছে? সেল সাইজকে ইনহিবিট করছে। সেল সাইজ তখনই গ্রো করবে যখন সেল সাইকেল হতে পারবে। G1 দেন S, তারপরে G2, তারপরে M। প্রত্যেকটা স্টেপ একটা সেল সাইকেলে আমরা কি কি স্টেপ জানি তোমাদের দেখাই। আমরা কি জানি? G1 দেন S, আর G1 থেকে S, দেন G2, দেন তারপরে তৈরি হচ্ছে এম। তাহলে প্রত্যেকটা সেল সাইকেলের ফেজে হ্যাঁ একটা করে চেক পয়েন্ট লাগানো আছে, কারণ এম ফেজের মধ্যে আবার চারটে ফেজ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো যাই হোক, এটা যদি একটা ভুল যদি চলে যায় কোথাও, তাহলে কিন্তু সেলটা আনকন্ট্রোলেবল ভাবে গ্রোথ হবে, এবং সেল আনকন্ট্রোলেবল গ্রোথ মানেই হচ্ছে, সেটা হচ্ছে আনকন্ট্রোল সেল গ্রোথ লিডস টু ক্যান্সার। আনকন্ট্রোল মানেই ক্যান্সার, ওকে? আর সেল ডেথ মানেই হচ্ছে অ্যাপোপ্টোসিস। সেল ডেথ মানে অ্যাপোপ্টোসিস। তাহলে যারা একটা সেল যদি খারাপ হয়, তাকে সেই সেলটাকে মেরে ফেলাটাই উচিত, বা সেই সেলটার অ্যাপোপ্টোসিস হয়ে যাওয়াই উচিত। তাহলে আমরা বলতে পারি, সরি এখানে একটু ডিস্টার্ব করছে মাউসটা, ওই জন্য লেখাটা এরকম হয়ে গেল। ক্যান্সার আর অ্যাপোপ্টোসিস হচ্ছে একে অপরের অল্টারনেটিভস, ঠিক আছে? সেল সাইকেলে যখন ইরেগুলেটেড হয়ে যাচ্ছে এবং যখন তাকে থামানো যাচ্ছে না, তখনই কিন্তু ক্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে সেই সব জায়গায় এটা করে রেগুলেশন খুবই দরকার, যাতে ক্যান্সার না হয়। তার জন্য এই উই1 কাইনেস ইম্পর্টেন্ট। তারা কি করছে? CDK1, তোমাদের আমি সাইক্লিন সিডিকে এর কথা বললাম। সাইক্লিন আর সিডিকে কিন্তু এরা একত্রিত হলে প্রত্যেকটা স্টেপের জন্য, G1 এর জন্য এক ধরনের সাইক্লিন সিডিকে, S এর জন্য একরকম, G2 এর জন্য একরকম, M এর জন্য একরকম। আমরা এরকম পড়েছি মুখস্থ সুবিধার জন্য, DEAB। সাইক্লিন ডি হচ্ছে G1 এর ফার্স্ট ফেজে, G1 এর লেট ফেজে E, তারপরে এস এ এ, এই সরি G2 তে A, M এ B। তা আমরা এরকম করে সাধারণত DEAB এরকম করে আমরা সাইক্লিন মনে রেখেছি, এবং সিডিকেও এরকম সেই মোতাবেক সিডিকে আসে। সাইক্লিন সিডিকে প্রত্যেকটা জায়গায় এক হলে তবে একটা সেল সাইকেল প্রোগ্রেশন হয়। তাহলে উই1 কি করছে? সে সেল সাইকেলকে প্রোগ্রেশন হতে দিচ্ছে না, যদি না সেলটা ঠিক মতো গ্রো করে। না গ্রো করলে তাকে পরের স্টেপে যেতে দেবে না। তার মানে সে কি করছে? এই সিডিকে কে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যেটা, তাকে ইনহিবিট করছে, বাধা দিচ্ছে। তাহলে চলো এবারে আমরা তাহলে উই1 সম্পর্কে পড়লাম। এই উই1 যখন কাজ করছে, তার অল্টারনেটিভ কাজটা ঠিক করে CDC25। তো আগে দেখে নি যে CDC25 কি।
The CDC25 family of phosphatase, আগেরটা পড়েছি কাইনেজ, কাইনেজ মানে যে ফসফেটকে অ্যাড করে, আর ফসফাটেজ কোথাও ASE এই কথাটা লেখা আছে মানে বুঝবে সেটা ভাঙতে সাহায্য করছে। তো CDC25 কি করছে, একটা ফসফাটেজ that is responsible for dephosphorylating inhibitory tyrosine and threonine residue on cyclin dependent kinase in order to promote their activation। তাহলে দেখো সাইক্লিন আর সিডিকে কে প্রমোট করতে হবে অ্যাক্টিভেশন করার জন্য, তাদেরকে একটা প্রপার রিজিয়নে ফসফোরাইলেট হতে হবে। তাহলে আমি আগের ক্ষেত্রে দেখলাম উই1 কাইনেজ মানে সেও কাউকে ফসফেট অ্যাড করছে, কিন্তু ফসফেট অ্যাড করলেই যে সবাই অ্যাক্টিভ হবে তা নয়, কেউ কেউ ফসফেট অ্যাড করার ফলে অ্যাক্টিভ হতে পারে, কেউ কেউ ফসফেট অ্যাডিশনের জন্য ইনঅ্যাক্টিভেটও হতে পারে। আমরা উই1 এর ক্ষেত্রে দেখলাম কি করছে, তারা ইনহিবিট করছে, সিডিকে কে ইনহিবিট করছে, কিন্তু CDC25 হচ্ছে ফসফেটেজ যেটা কিনা আলটিমেটলি কি করছে, ডিফসফোরাইলেট করছে, ফসফেটকে কেটে দিচ্ছে। কোথায় কেটে দিচ্ছে, টাইরোসিন এন্ড থ্রিওনিন রেসিডিউ, যেটা সিডিকে তে। সিডিকে টাইরোসিন থ্রিওনিন রেসিডিউতে যদি ফসফেট অ্যাড থাকে তাহলে সে কাজ করতে পারে না, তাই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সিডিকে টাইরোসিন আর থ্রিওনিন থেকে CDC25 ফসফেটেজ ফসফেটকে কেটে দিচ্ছে, তার ফলে অ্যাক্টিভ হতে পারছে। বোঝা গেল কি বলতে চাইলাম? দেখো CDC25 এর আমরা দেখলাম এর টাইরোসিন মানে একটা প্রোটিন, তো তার অ্যামাইনো অ্যাসিড রয়েছে টাইরোসিন আর থ্রিওনিন, এরা যদি ফসফোরাইলেটেড হয়ে যায় দেন কিন্তু এ ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে, ঠিক আছে? তাহলে এই ফসফেটকে আমাকে ওড়াতে হবে, এই ওড়াচ্ছে কে, CDC25, ওকে, কারণ এর নামই হচ্ছে ফসফাটেজ, অর্থাৎ এ কি করছে, এজ মানে ফসফেটকে কাটছে। কোন ফসফেটকে কাটছে, ইনহিবিটর। এই ফসফেট গুলো অ্যাড হয়ে থাকলে সাইক্লিন কাজ করতে পারে না, এসিডিকে কাজ করতে পারে না, তাই এই দুটোকে হটাচ্ছে বা ওড়াচ্ছে হচ্ছে তোমার CDC25। ওকে, নাও দেখো আমরা দেখবো যে আইসোফর্ম CDC25 আবার 3 রকম হতে পারে, ABC। ওকে, এবার প্রত্যেকের এক এক রকমের কাজ। CDC25A এরা ক্লাসিফাইড হয় অ্যাজ G1S প্রোমোটিভ ফসফেটেজ, G1 থেকে S এ নিয়ে যেতে কাজ করে CDC25A, মনে রাখতে হবে। while CDC25B and C were thought to control the G2M transition, তাহলে G2 স্টেজ থেকে M এ নিয়ে যেতে গেলে CDC25B এবং 25C কে দরকার। তাহলে CDC25A লাগছে আমার কিসে, G1 থেকে S এ যেতে, আর CDC25B and C লাগছে আমার G2 থেকে M এ যেতে, ঠিক আছে? However, most recent evidence suggests that all three isoforms can dephosphorylate CDC2, cyclin B and play important roles in G1S G2M transition of the cell cycle। তাহলে আমরা এই জায়গাটা বুঝলাম যে CDC25 কি করছে, কোন সেল সাইকেলকে প্রমোট করছে। তাহলে যে সেল সাইকেলকে প্রমোট করছে সে যদি ইরেগুলেট হয়ে যায় তখনই সে ক্যান্সার তৈরি করতে পারে। তারপরে CDC25 কিন্তু এক ধরনের প্রো ক্যান্সারাস, মানে ক্যান্সার তৈরি করতে পারে। কেন? কারণ সে সেল সাইকেলকে প্রমোট করছে, আর CDC25 এ যদি কোনোভাবে মিউটেশন তৈরি হয় তবেই তৈরি হতে পারে ক্যান্সার। অন্যদিকে উই1 কাইনেজ, এই উই1 কাইনেজ কি করছে, ইনহিবিট করছে, সেল সাইকেলকে বাধা দিচ্ছে। তাহলে সেল সাইকেলকে যে বাধা দিচ্ছে সে অ্যাকচুয়াল আনকন্ট্রোল কন্ডিশনে যদি সেল সাইকেল চলে যায় তাকে বাধা দিচ্ছে, তাহলে সে কি হবে, অ্যান্টি ক্যান্সারাস। ক্লিয়ার হয়েছে? এবং এটা কিন্তু ফসফেট অ্যাড করছে, CDC25 কিন্তু ফসফেটকে বাদ দিচ্ছে। ওকে, নেক্সট এবার আমরা রেগুলেশনের জায়গায় চলে আসি। এবার পরপর স্টেপে কি করে রেগুলেশন হচ্ছে আমি তোমাদের ছবি দেখে দেখে পুরো ব্যাপারটা বলছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট পয়েন্ট, উই1 কি বললাম, একটা কাইনেজ। সো কাইনেজ মানে কি, সে ফসফেটকে অ্যাড করছে, কোথায় অ্যাড করছে, CDC2 তে। এই CDC2 এর কোন জায়গায়, টাইরোসিন 15, অর্থাৎ 15 নম্বর পজিশনে যে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড রয়েছে তাতে ফসফেট অ্যাড করছে। তাতে ফসফেট অ্যাড করলে কি হবে, ইনঅ্যাক্টিভেশন হয়ে যাবে। কোনটা, সাইক্লিন বি CDC2 বা সিডিকে, আমি সিডিকেটাকে CDC2 ও বলতে পারি, তো স্পিসিস ভ্যারি করে এটা। তো সাইক্লিন বি CDC2 এটা কিন্তু ইনঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে যদি 15 নম্বর টাইরোসিনে ফসফেট চলে আসে। তাহলে আমরা এই ছবিতে দেখো সিডিকে,
এ দেখো উই ওয়ান কি করছে, সিডিকে সাইক্লিন কিন্তু অ্যাক্টিভ কন্ডিশনে থাকলে সে রেপ্লিকেশন ইনিশিয়েশন এগুলো করতে পারে, কিন্তু এটা আলটিমেটলি কি করছে, উই ওয়ান যদি চলে আসে এই প্রোটিনটা কি করছে, সাইক্লিন সিডিকে ফসফোরাইলেট করছে টাইরোসিনে, 15 নম্বর টাইরোসিনে, তাহলে সেটা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে চলে গেল। ওকে ওকে, নাও ইন অপোজিট টু দ্য নেগেটিভ রেগুলেশন বাই উই ওয়ান তো সবসময় আবার বন্ধ থাকলে তো মুশকিল, তাহলে তো সেল সাইকেল প্রোগ্রেশনই ঘটবে না, তাহলে তার অপোজিটে কে কাজ করছে, CDC25, তারা কি করছে, ইজ প্রমোটেড বাই আ সেকেন্ড মাইটোটিক রেগুলেটর, এরা কিন্তু রেগুলেশন করছে বাই ফসফোরাইলেটস। CDC25 কি করছে, ডিফসফোরাইলেট করছে, তো ফসফেটটাকে যেটা উই ওয়ান আটকে দিয়েছিল সেটাকে উড়িয়ে দিচ্ছে টাইরোসিন 15 থেকে। দেখো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, CDC25 কি, ধরো সিডিকে সাইক্লিন ইনঅ্যাক্টিভ আছে, ফসফেট অ্যাড থাকলে সে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সে তাকে অ্যাক্টিভ করতে লাগলো CDC25, যে কিনা ফসফেট গুলোকে উড়িয়ে দিল, ফলে সিডিকে সাইক্লিন কিন্তু আবার রেপ্লিকেশন করে স্টার্ট করে দিল। ঠিক আছে, এবার ধরো যদি ডিএনএ তে কোনো ড্যামেজ তৈরি হয়, কোনো গন্ডগোল, তাহলে আমি কি চাইবো, যে সেল সাইকেলটা প্রোগ্রেশন না হোক, সেটাই চাইবো। যদি সেটা না হোক চাই, তাহলে চেক পয়েন্ট 1, যেগুলো আমরা আগে পড়েছি চেক পয়েন্ট 1 কি করবে, CDC25 কে আটকে দেবে, এবং তখন উই ওয়ান কাজ করবে, তখন একে ফসফোরাইলেট করে আটকে দিল। কিন্তু যদি মনে হয় যে না, আমার এখন সমস্ত কিছু ঠিক আছে, নর্মাল সেল সাইকেল এগিয়ে যা, তাহলে আমি উই ওয়ানটাকে আটকাবো, কারণ ও এলে এটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে, তখন উই ওয়ান ইনহিবিটার্স উই ওয়ানকে আটকে দেবে। অন্যদিকে চেক পয়েন্ট যাতে CDC25 কে না আটকাতে পারে, চেক পয়েন্ট ইনহিবিটার চেক পয়েন্ট 1 কে আটকে দেবে। ঠিক আছে, নেক্সট, activation of maturation promoting factor or EMPF and therefore entry into mitosis। তাহলে মাইটোসিসে এন্ট্রি কেন হচ্ছে, যেই ডিফসফোরাইলেট হয়ে যাচ্ছে তোমার টাইরোসিন 15 থেকে, হ্যাঁ, তখনই এমপিএফ বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট হচ্ছে, যেটা কিন্তু কি করছে, তার মানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরে অ্যাক্টিভেট হলে তবে সেটা মাইটোসিসে এগিয়ে যাবে, এবং এর অ্যাক্টিভেশনটা ডিপেন্ড করছে উই ওয়ান এবং CDC25 এর একটা কি বলবো ব্যালেন্সের ওপরে। So what is now MPF? MPF is necessary to allow the entry into mitosis as it is involved in the direct modulation of the functions of number of proteins during cell division. Importantly, MPF only becomes active once DNA replication has been completed in order to permit a normal transition through the cell cycle. The DNA replication complete হয়ে গেলে তবে সেলটাকে প্রোগ্রেশনের জন্য, সেল সাইকেল প্রোগ্রেশনের জন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর মানে কাজ করে। যতক্ষণ না ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ উই ওয়ান পুরো ব্যাপারটাকে আটকে রেখেছে। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা ছোট্ট ধরো উদাহরণ, ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, বাট ডিএনএ রেপ্লিকেশনে কোনো গন্ডগোল দেখা গেছে, তাহলে কে আসবে, আগের দিন আমি এটিএম এটিআর এর কথা পড়েছি, তাহলে এটিআর এলো ধরো সাপোজ, এটিআর কি করবে, চেক পয়েন্ট 1 কে অ্যাক্টিভেট করবে, কিভাবে অ্যাক্টিভেট করবে, ফসফোরাইলেট করে। চেক পয়েন্ট 1 যেই অ্যাক্টিভেট হয়ে গেল, সে উই ওয়ান কে ফসফোরাইলেশন করে ফসফেট অ্যাড করে অ্যাক্টিভেট হয়ে গেল, এবং উই ওয়ান যেই অ্যাক্টিভেট হয়ে গেল সে কি করবে, ওই সিডিকে কে 15 নম্বর টাইরোসিনে ফসফোরাইলেট করে দিল, তার মানে সেল সাইকেল তখন অ্যাক্টিভেট হবে না। আর সে কি করলো, CDC25 কেও আটকে দিল, কারণ CDC25 এই ফসফেটটাকে রিমুভ করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। পুরো সিম্পল প্রসেস, উই ওয়ান এবং CDC25 এর একটা সিম্পল প্রসেস যেটা রেগুলেশনে সাহায্য করছে। নেক্সট এবার আমি আর একটু ডিটেইলিং এ স্টেপস গুলো পড়ি এবং তার সাথে কিছু ছবিও তোমাদের দেখাবো, পুরো তোমাদের পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। চলো, now first step, entry into mitosis is driven by the activity of the cell cycle regulatory kinase CDC2 cyclin B, which oscillates throughout the cell cycle, peaking in mitosis and dropping during interphase। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেইনলি একটা সেল সাইকেলকে এগিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, এগিয়ে যাওয়ার জন্য সাইক্লিন সিডিকে এক হওয়াটা খুবই জরুরি, সাইক্লিন সিডিকে কিন্তু একত্রিত হতে হবে। ওকে, আমি ছবি দেখাবো। তাহলে the precise temporal regulation is ensured by the coordination action of positive and negative regulator of CDC2। CDC2 কে আমি ফসফোরাইলেট করে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি, আবার ফসফেটটাকে উঠিয়ে দিয়ে অ্যাক্টিভ করে দিতে পারি। নাও ডিউরিং ইন্টারফেস, যখন ইন্টারফেস হচ্ছে, once cyclin B synthesis has begun, যখন cyclin B টা তৈরি হওয়া জাস্ট শুরু হয়েছে, the newly formed CDC2 cyclin B complexes are kept inactive by phosphorylation on CDC2 at two residue, threonine 14 and tyrosine 15।
তাহলে যখন একদম কমপ্লিট হয়নি, জাস্ট শুরু হয়েছে সাইক্লিন বি সিডিসি2, তখন সিডিসি2টা ফসফোরাইলেটে আটকে আছে থ্রু থ্রিওনিন 14 আর টাইরোসিন 15, এই দুটো জায়গাতে ফসফোরাইলেট হয়ে আছে, ফলে ইনঅ্যাক্টিভ কন্ডিশনে রয়েছে। These phosphorylations are catalyzed by MEAT1 and WEE1 kinase. শুধু WEE1 না, আরেকজনও আছে তার সাথে MEAT1, MYT1, MEAT1। তাহলে আমি দেখছি MEAT1 আর WEE1 এরা কিন্তু দুজনেই থ্রিওনিন 14 টাইরোসিন 15 এ সিডিসি2 কে ফসফোরাইলেট করে আটকে দিচ্ছে, which are located at cytoplasm membrane and within the nucleus respectively। তাহলে MEAT1 থাকে সাইটোপ্লাজম মেমব্রেনে, WEE1 থাকে নিউক্লিয়াসে, দুদিকেই আটকাতে হবে। MEAT1 তাহলে সাইটোপ্লাজমিক মেমব্রেনে, WEE1 থাকে নিউক্লিয়াসে। At the G2M transition, MEAT1 and WEE are inactivated while the dual specificity phosphatase CDC25 is activated. CDC25 activate হয়ে গেলে এদেরকে ইনঅ্যাক্টিভেট করছে। কিভাবে করছে? ডিফসফোরাইলেট করছে, ফসফেটটাকে মুছে দিচ্ছে থ্রিওনিন 14 এবং টাইরোসিন 15 থেকে। তার ফলে সাইক্লিন বি সিডিসি2 অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং মাইটোসিস হতে পারছে। Just as CDC2 cyclin B activation is highly regulated, both WEE1 and CDC25 activity are tightly controlled through the cell cycle. এবার এটাও কিন্তু পুরোপুরি কন্ট্রোল হচ্ছে যখনই সাইক্লিন বি সিডিসি2 অ্যাক্টিভ হয়ে গেল। Both are phosphorylated and bind to 14-3-3 during interphase. Both are controlled directly by other mitotic kinase also, like PLK and CDC2 cyclin B kinase. দেখো অনেক সময় আবার সাইক্লিন বি সিডিসি2 নিজেরা আবার 14-3-3 মাধ্যমে আরেকটা প্রোটিনও আছে যেদের হেল্প করছে 14-3-3, এরাও কিন্তু WEE1 MEAT1 এর মতো 14-3-3ও কিন্তু এদেরকে আটকে দিচ্ছে। তাহলে মাইটোসিসকে আটকানোর জন্য 14-3-3 আছে, WEE1 আছে এবং MEAT1 আছে, আর তাকে প্রমোট করার জন্য রয়েছে CDC25। চলো এবার ছবি দেখে ভালো করে ব্যাপারটা বুঝি। ধরো এটা হচ্ছে সিডিকে, সিডিকে রেডি, সাইক্লিন তখনও তৈরি হচ্ছে, সাইক্লিন এলো, সিডিকে এলো, কিন্তু এখন অ্যাক্টিভ হয়নি। অ্যাক্টিভ হতে গেলে এদের যে দরকার সিডিকে অ্যাক্টিভেটিং কাইনেজ বা সিএক এর দরকার, সিডিকে অ্যাক্টিভেটিং কাইনেজ। তাহলে কাইনেজ দুটো রোল প্লে করে, WEE1 কাইনেজ যেমন আটকাচ্ছে, সিডিকে ইনহিবিট করছে, কিন্তু একটা প্রপার পজিশনে যদি অ্যাক্টিভেট ফসফোরাইলেট হয় তাহলে কিন্তু সেটা অ্যাক্টিভেট হবে। তাহলে সিডিকে অ্যাক্টিভেটিং কাইনেজ সে কি করছে, সিডিকে একটা প্রপার রিজিয়নে, এই দেখো এই রিজিয়নে যদি ফসফেট অ্যাড হয় তাহলে সেটা অ্যাক্টিভেট হচ্ছে, কিন্তু উপরের রিজিয়নে যদি ফসফেট অ্যাড হয় তাহলে ইনহিবিশন হচ্ছে। সিএকে কি করছে, এই রিজিয়নে ফসফেট অ্যাড করছে। তাহলে ফসফেট অ্যাডিশন মানে যে অ্যাক্টিভেট বা ইনঅ্যাক্টিভেট আমরা বলতে পারবো না, এক একটা পজিশন এক একটাকে ডিনোট করছে। তাহলে সিএকে কি করবে, এখানে ফসফোরাইলেট করলে, করার পরে আসতে হবে কাকে, CDC25 কে, তাকেও আবার ফসফোরাইলেজড হতে হবে, কারণ CDC25 এমনিতে ইনঅ্যাক্টিভেট থাকে, ফসফেট অ্যাড হলে সে অ্যাক্টিভ হয় এবং অ্যাক্টিভ হলে তবে সিডিকে সাইক্লিন অ্যাক্টিভ হবে। বোঝা গেছে? অন্যদিকে যদি ধরো এটাকে ইনঅ্যাক্টিভেট হতে হবে আর এ অ্যাক্টিভ হয়ে গেলে সে WEE1 কে ইনঅ্যাক্টিভেট করে রাখে। অন্যদিকে WEE1 যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে ইনহিবিটরি ফসফেট অ্যাড করবে 14 আর 15 টাইরোসিনে। যদি ইনহিবিটরি ফসফেট অ্যাড করে তাহলে CDC25 কিন্তু ইনঅ্যাক্টিভেট থাকবে এবং এই সেল সাইকেলটা আটকে থাকবে। ক্লিয়ার? তাহলে সাইক্লিন সিডিকে এলেই হবে না, সাইক্লিন সিডিকে অ্যাক্টিভ করতে গেলে সিডিকে অ্যাক্টিভেটিং কাইনেজকে দরকার, সে একটা প্রপার রিজিয়নে ফসফেটকে অ্যাড করবে, করার পরে লাগবে CDC25 কে, মানে ফসফোরাইলেজড CDC25, কারণ CDC25 একা আবার করতে পারবে না, সে যদি ফসফেটকে পায় তবে সে অ্যাক্টিভেট হবে, সে অ্যাক্টিভেট হয় তবে সিডিকে সাইক্লিনকে অ্যাক্টিভ করবে এবং মাইটোসিসকে রেগুলেট করবে। ঠিক আছে? অন্যদিকে WEE1 কিন্তু WEE1ও কিন্তু কাইনেজ ফসফেট অ্যাড করে, কিন্তু সেটা ইনহিবিটরি পজিশনে অ্যাড করছে। ক্লিয়ার হয়েছে? আরো ক্লিয়ার ভাবে বলতে গেলে ধরো কোথাও একটা গন্ডগোল দেখা গেছে, কোথাও একটা গন্ডগোল দেখা গেছে, গন্ডগোল দেখা গেলেই আমার নয় চেক পয়েন্ট 2 নয় চেক পয়েন্ট 1 এরা অ্যাক্টিভেট হবে। চেক পয়েন্ট 2 চেক পয়েন্ট 1 অ্যাক্টিভেট হলে বিভিন্ন ভাবে কাজ হতে পারে। চেক পয়েন্ট ধরো 2 অ্যাক্টিভেট হলো, সে CDC25 কে ফসফোরাইলেট করলো, CDC25 এ ফসফোরাইলেট হয়ে গেলে কি হবে, CDK2 কে সে ইনঅ্যাক্টিভেট করে দিল। ঠিক আছে? মানে চেক পয়েন্ট 2 মারফত যদি ফসফোরাইলেট হয় তবে সে কিন্তু আটকে যাবে। ওকে? অন্যদিকে চেক পয়েন্ট 1 মারফত যদি ফসফোরাইলেট হয় সেও কিন্তু কাজ করতে পারবে না, অন্যদিকে 14-3-3 দ্বারা ফসফোরাইলেট হলেও কাজ করতে পারবে না। ঠিক আছে? তার মানে CDC25C যদি চেক পয়েন্ট 1 দ্বারা ফসফোরাইলেট হয় বা চেক পয়েন্ট 2 দ্বারা ফসফোরাইলেট হয় তাহলে সে কাজ করতে পারবে না, কিন্তু এখানে যে ফসফোরাইলেশনটা ঘটছে সেটা কিন্তু চেক পয়েন্ট 1 বা 2 এর দ্বারা হচ্ছে না। ঠিক আছে? তাহলে দেখো এরা অ্যাক্টিভেট হয়ে গেল,
চেক পয়েন্ট 1 বা 2 যদি ফসফোরাইলেট করে নির্দিষ্ট স্থানে তবেই CDC25A and C ডিফসফোরাইলেট সরি ইনঅ্যাক্টিভ হবে। ইনঅ্যাক্টিভ হয়ে গেলে এরা কাজ করতে পারবে না, আর একমাত্র অ্যাক্টিভ হলে তবেই এটা এগোবে। আর অন্যদিকে P53 যদি P21 কে অ্যাক্টিভ করে সেও কিন্তু এটাকে, প্রত্যেকটা জায়গায় দেখো রেগুলেশন কিন্তু রয়েছে। ওকে, তাহলে যারা রেগুলেট করছে অর্থাৎ ফসফোরাইলেজড সিডিসি, আমি বলতে পারি P21, চেক পয়েন্টরা, MDM2 এরা সবাই হচ্ছে অ্যান্টি ক্যান্সারাস, আর প্রো ক্যান্সারাস CDC25 আর CDC25C এরা যদি অ্যাক্টিভেট কন্ডিশনে থাকে। ওকে, নাও আর একটা লাস্ট ছবির মাধ্যমে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিতে, ধরো ডিএনএ ড্যামেজ হয়েছে, ডিএনএ ড্যামেজ হলে যারা অ্যাক্টিভেট হবে চেক পয়েন্ট 2 এন্ড চেক পয়েন্ট 1, এরা P53 কে অ্যাক্টিভেট করলো। সাপোজ P53 নানান ভাবে কাজ করতে পারে, প্রথমত P21 কে সে যদি অ্যাক্টিভেট করে CDK4 বা 6 কে ফসফোরাইলেট করবে, ফলে সে কাজ করতে পারবে না। আর সিডিকে এর কাজ কি, রেটিনোব্লাস্টোমা থেকে ইটিএফ কে আলাদা করে G1 থেকে এসে এটাকে নিয়ে যাওয়া, কিন্তু যদি P21 একেই আটকে দেয় তাহলে কিন্তু সে ইটিএফ কে আলাদা করতে পারবে না, তাই জন্য G1 থেকে এস এর ট্রানজিশন হবে না। দ্বিতীয়ত P21 কিন্তু সাইক্লিন CDK2 কেও আটকাতে পারে, তাকে যদি আটকাতে পারে সেম এটাও কিন্তু রেটিনোব্লাস্টোমা E2F কে আলাদা করতে পারবে না। সো DE কে আটকালে G1 থেকে এস এ কিন্তু সেল সাইকেল মুভ করবে না। অন্যদিকে P21 যদি সাইক্লিন CDC2 কে আটকায়, অর্থাৎ ডি আর ই কে আটকালে G1 থেকে এস হবে না, আর বি আর সাইক্লিন বি কে আটকালে কিন্তু G2 থেকে এম হবে না। এক্ষেত্রে 14-3-3 GA DD45 এরাও কিন্তু রোল প্লে করে। সো আমরা আজকে সেল সাইকেল রেগুলেশনে উই1 এবং মিট1 এরা দুজন কিভাবে কাজ করছে, কিভাবে রেগুলেশনটা কমপ্লিট হচ্ছে তার একটা ধারণা পেলাম। আশা করি তোমাদের বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।